ব্যাসপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। ট্রেন থেকে নেমে টোটোতে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। এই ব্যাসপুর কোথায়, কোন স্টেশনে নামতে হবে, কলকাতা থেকে কত দূর, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওটিতে। এই রাধা গোবিন্দ মন্দির ছাড়া এখানে আর কি কি দেখার আছে এবং দুপুরে প্রসাদের দক্ষিণা কত, প্রসাদের জন্য কিভাবে যোগাযোগ করবেন তাও এই ভিডিওটিতে পেয়ে যাবেন। আধ্যাত্মিক ও নির্মল গ্রাম্য পরিবেশে একদিন ছুটি কাটাবার জন্য একদম আদর্শ জায়গা এই ব্যাসপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে শুরু করছি আজকের পর্ব। এক বৃদ্ধা মা তার সন্তানকে বলেন তার এখন অনেক বয়স হয়ে গেছে, আর হয়তো বৃন্দাবনে আসতে পারবেন না, তাই তার নিজের এলাকাতেই বৃন্দাবনের মতো করে একটি মন্দির বানিয়ে দিতে। মায়ের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে ছেলে তৈরি করেন এই মন্দির। আজ আমার মন্দির পরিক্রমার ঠিকানা আকাইপুরের সেই নববৃন্দাবন। এই আকাইপুর রানাঘাট ও বনগা লাইনের ঠিক মাঝামাঝি, যেখানে শিয়ালদহ থেকে আসতে সময় লাগে মোটামুটি 2 ঘন্টা। শিয়ালদহ থেকে বনগা লোকালে বনগা পৌঁছে তারপর বনগা রানাঘাট লোকালে 3টি স্টেশন পরে এই আকাইপুর। আর যদি শিয়ালদহ থেকে সোজাসুজি রানাঘাট চলে আসেন তবে রানাঘাট থেকে এই বনগা লোকালে মাত্র 5টি স্টেশন পরে এই আকাইপুর। বনগার দিক থেকে এই আকাইপুরে পৌঁছতে সময় লাগবে মাত্র 15 মিনিট, আর এই রানাঘাটের দিক থেকে পৌঁছতে 20-22 মিনিট মতন লাগবে। যাই হোক, আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। এখানে রাধা গোবিন্দ মন্দির বাদেও আর যা যা দেখা রয়েছে তা হচ্ছে একটি মনসা মন্দির রয়েছে এবং বাবা ভোলেনাথের একটি মন্দির রয়েছে। মূল মন্দিরের বাঁ পাশে রয়েছে মনসা মন্দির এবং ডান পাশে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। সেগুলি আমরা একে একে সবই দেখব। এই মন্দিরগুলি বাদেও আরও একটি যে জিনিস রয়েছে দেখার মতো তা হচ্ছে মন্দিরের এই গর্ভগৃহের ঠিক পেছনে রয়েছে একটি অনেক বড় আকারের পুকুর। চারদিকে সুন্দর করে বাঁধানো সেই পুকুরটি আমরা খানিক বাদে দেখতে যাব। সিঁড়ির ধাপগুলো পেরিয়ে মন্দিরে প্রবেশ করতেই দুপাশে রয়েছে 2টি নারী মূর্তি শঙ্খ হাতে, যেন সবাইকে স্বাগত জানানোর উদ্দেশ্যেই এনারা দাঁড়িয়ে আছেন। সিঁড়ির ধাপ পেরিয়ে নাট মন্দিরের একদম সামনাসামনি যে গর্ভগৃহ তাতেই অধিষ্ঠিত আছেন শ্রী রাধা গোবিন্দ, যেটা এই মন্দিরের প্রধান বিগ্রহ। কিন্তু আমরা আপাতত মন্দিরে প্রবেশ না করে মন্দিরের চারপাশটা একটু দেখে নেব এবং তারপরে মন্দিরে প্রবেশ করে যতগুলি সেখানে বিগ্রহ রয়েছে পরপর সেগুলো দেখব। এমনিতেই মন্দিরের সামনে যে বাগান রয়েছে যথেষ্ট সুন্দর করে সাজানো গাছগাছালিতে। তারপরে মন্দির প্রবেশের দুপাশে, রাস্তার দুপাশে 2টি হরিণের মূর্তি রয়েছে, অতি সুন্দর। আর এই সামনে একটি হোমকুণ্ড। মন্দিরে বিশেষ বিশেষ যখন অনুষ্ঠান থাকে তখন বিশ্ব শান্তির উদ্দেশ্যে এখানে হোমযজ্ঞ করা হয়। 3টি রত্ন বিশিষ্ট মন্দিরের উপরের সামনের অংশে রয়েছে মহাভারতে উল্লিখিত কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই রথ, যেখানে অর্জুনের রথের সারথি হিসেবে রয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। চলে এলাম একদম গর্ভগৃহের সামনে। মন্দিরের যে প্রধান বিগ্রহ সেই রাধাকৃষ্ণের বিগ্রহটি, বড় রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে রয়েছে আরও একটি ছোট্ট বিগ্রহ, যুগল মূর্তি। সম্ভবত ছোট মূর্তি 2টি অষ্টধাতু নির্মিত, আর বড় বিগ্রহের মধ্যে কৃষ্ণের মূর্তিটি হচ্ছে কোষ্ঠী পাথরের এবং শ্রী রাধিকা শ্বেত পাথরের। রাধাকৃষ্ণের পাশের কক্ষে রয়েছে শ্রীকৃষ্ণ এবং বলদেব, শ্বেত বর্ণের বলদেব এবং কৃষ্ণ বর্ণের ভগবান শ্রীকৃষ্ণ। আর এই মন্দিরে যতগুলি বিগ্রহ রয়েছে প্রত্যেকটির যে বসার যে সিংহাসন, সামনের নকশা, কারুকার্য, প্রত্যেকটি একটু খেয়াল করে দেখবেন, অতি সুন্দর কারুকার্য। আর প্রত্যেকটির নকশাই মোটামুটি একই ধরনের। তার পাশের কক্ষে রয়েছে কলির পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং পরম দয়াল শ্রী নিত্যানন্দ। 2টি বিগ্রহই ঊর্ধ্ববাহু এবং শ্বেতবর্ণের। পাশে যে কাঠের দরজাগুলি রয়েছে সেগুলিও খুব সুন্দরভাবে চিত্রিত করা। উপরে ভোলা মহেশ্বরের একটি মূর্তি, মা দুর্গা অসুর বধ করছেন, আর একদম নিচে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি। এই কাঠের দরজাগুলি হোক আর ঠাকুরের সিংহাসনই হোক, প্রত্যেকটি কাঠের কাজ কিন্তু অতি নিপুণভাবে তৈরি করা।
বিভিন্ন দেবদেবী সমন্বিত এই মন্দিরের নাট মন্দিরটিও আকারে অনেক বড়, আর বিগ্রহগুলিকে পরিক্রমা করবার জন্য চারপাশে রয়েছে অনেক চওড়া পথ। গর্ভগৃহের ঠিক পেছনের অংশে পরিক্রমার পথে রয়েছে রন্ধনশালা, যেখানে ভগবানের জন্য নিত্যভোগ প্রস্তুত করা হয়। এই পরিক্রমার পথে পেছনের অংশে রয়েছে আরও কয়েকটি ঘর, 3-4টি ঘর রয়েছে যেখানে ঠাকুরের জন্য ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা হয়। মন্দিরের চারপাশে সিলিংয়ে এবং যে পাশে যে থামগুলি রয়েছে প্রত্যেকটিতে আলোর ব্যবস্থা রয়েছে। এছাড়া সামনে বাগানেও যথেষ্ট আলোর ব্যবস্থা রয়েছে, যেটা মন্দিরটিকে রাতের বেলা আরও আকর্ষণীয় করে তোলে। নাট মন্দিরে কয়েকজন স্থানীয় সেবক ভক্ত ফুলের মালা গাঁথছেন। যেহেতু এই মন্দিরে অনেকগুলি বিগ্রহ, সেই কারণে এখানে অনেক মালা বা ফুলের প্রয়োজন পড়ে। যাই হোক, বাঁদিকের 3টি কক্ষে যে সমস্ত বিগ্রহগুলি রয়েছে সেগুলো দেখলাম। এবার এই ডান দিকের বিগ্রহগুলি দেখব। ডান দিকের প্রথম কক্ষে রয়েছে মা সরস্বতীর একটি বিগ্রহ শ্বেত বর্ণের, এবং তার পাশে রয়েছে ছোট্ট আরেকটি বিগ্রহ। এখানেও সেই সিংহাসনগুলি একটু খেয়াল করবেন, কি সুন্দর কারুকার্য করা। মা সরস্বতীর বিগ্রহের পরের কক্ষে রয়েছে মহালক্ষ্মী এবং সিদ্ধি বিনায়ক শ্রী গণেশ। গণেশের মূর্তিটিও এখানে শ্বেতশুভ্র এবং মহালক্ষ্মীর মূর্তিটিও শ্বেতশুভ্র, এবং সেই সঙ্গে দেখার মতো সেই সিংহাসন। তার পাশের কক্ষে রয়েছে মা শেরাওয়ালির একটি মূর্তি। স্থানীয়রা এই মূর্তিটিকে মহামায়ার মূর্তিও বলে থাকেন। মন্দিরের 6টি কক্ষে যে সমস্ত বিগ্রহগুলি ছিল সবই দেখা মোটামুটি হয়ে গেল। রাধাকৃষ্ণের মূর্তির পাশে যে ঘট এবং ধান গাছের মতো জিনিসটা কি ঠিক বুঝতে পারলাম না। কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই জিনিসটা আমি কোথাও দেখিনি এর আগে। রাধাকৃষ্ণের যে বিগ্রহ এবং কৃষ্ণ বলরামের যে বিগ্রহগুলি, ঠিক এর মাঝখানে রয়েছে আরও 3টি বিগ্রহ, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর এখানে অন্য বিগ্রহ থাকে। বর্তমানে রথযাত্রা চলার কারণে বিগ্রহগুলি গুন্ডিচা বাড়িতে রাখা আছে। নাট মন্দিরের এ পাশটায় চলছে গ্রন্থপাঠ, এবং এই সময় দেখছি কিছু ভক্তেরও আগমন ঘটেছে মন্দিরে। মন্দিরের ডান পাশে মা মনসার যে মন্দিরটি রয়েছে, আসুন এবার একটু সেটা দেখে আসি। 8চালা ধাঁচের এই মন্দিরে রয়েছে মা মনসার 2টি মূর্তি অঙ্কন করা। চলার পথে সামনে পড়ল 2টি বেড়াল ছানা, সম্ভবত এরা এখানকার স্থায়ী বাসিন্দা। যাই হোক, ঠাকুরের আশ্রয় ভালোই থাকবে। চলুন আমরা দেখে আসি মা মনসার মন্দিরটি। সামনের অংশেও উপরে 2টি মূর্তি অঙ্কন করা আছে, এবং একদম শীর্ষে রয়েছে একটি বেশ বড় আকারের ত্রিশূল। গর্ভগৃহে অধিষ্ঠিতা আছেন মা মনসা, এবং মা মনসার সামনে রয়েছে 2টি বড় আকারের সর্প, এবং মায়ের হাতে রয়েছে 2টি ছোট আকারের সর্প। তাছাড়া মায়ের সামনে রয়েছে মায়ের বাহন হাঁস। গর্ভগৃহের উপরে রয়েছে 5 ফণা বিশিষ্ট একটি বৃহৎ আকারের সর্প। মায়ের মূর্তির সামনে রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একটি ছোট্ট চিত্রপট। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার ছবিও রয়েছে। এই মন্দিরে যতগুলি বিগ্রহ রয়েছে সবগুলি বিগ্রহই কিন্তু খুবই দৃষ্টিনন্দন। আর এই মন্দির এবং বিগ্রহগুলি বাদেও যেটি দেখার মতো জিনিস, তা হচ্ছে সামনের বাগানটি। বাগানটি এত সুন্দর করে সাজানো এবং এত যত্নের সঙ্গে করা, যারা বাড়িতে নিজেরা একটু বাগান করতে ভালোবাসেন তাদের কাছে জায়গাটি কিন্তু আরও আনন্দদায়ক হবে। মা মনসার মন্দির দর্শনের পর চলে এলাম মন্দিরের অন্য পাশে, যেখানে রয়েছে একটি শিব মন্দির, রয়েছে একটি শিবলিঙ্গ এবং সামনে নন্দী মহারাজ। নন্দী মহারাজের মূর্তিটিও বেশ বড়সড়।
এছাড়া এই শিব মন্দিরের মধ্যে রয়েছে আরও কয়েকটি ছোট ছোট মূর্তি, রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং অন্য পাশে রয়েছে কার্তিক ঠাকুরের ছোট্ট একটি মূর্তি। শিব মন্দিরের পেছনে কি রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব। শিব মন্দিরের পেছনের অংশ দিয়ে মন্দিরের সামনে থাকা সেই রথটি দেখা যাচ্ছে। এছাড়াও শিব মন্দিরের পেছনে রয়েছে একটি ঘেরার মধ্যে ফণী মনসার গাছ এবং একটি সাথে বেল গাছ। ফুলের সাজি হাতে এই দিদির কাছে আমরা একটা কথা জানতে চেয়েছিলাম, যেটা হলো প্রসাদের কি ব্যবস্থা। তো জিজ্ঞাসা করতে উনি বললেন এই মন্দিরে প্রসাদের জন্য কোনো মূল্য নির্ধারণ করা নেই বা পয়সা দিতে হয় না। 12টার পরে যখন ভোগ আরতি শেষ হয়ে যাবে, যে কজন ভক্ত এখানে উপস্থিত থাকবেন সকলেই প্রসাদ পাবেন, তার জন্য কোনো মূল্য ধার্য করা নেই। মন্দির খোলা হয় সকাল 5টায়। মঙ্গল আরতি ও পাঠ কীর্তনের পর সকালের বাল্যভোগ হয়। তারপর দুপুর 12টায় ভোগারতি। ভোগারতি শেষ হওয়ার পর উপস্থিত সমস্ত ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় এবং দুপুর 1টার সময় মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকেল 3টায় মন্দিরের দ্বার খোলা হয় এবং সন্ধ্যারতি ইত্যাদি সব কিছুর পর রাত্রি 9টায় ঠাকুর শয়ন দেওয়া হয়। অর্থাৎ মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরে যে সমস্ত উৎসবগুলো পালিত হয় তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথযাত্রা। তাছাড়া ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাপুজো, বাসন্তী পুজো, সরস্বতী পুজো, শিব চতুর্দশী, মনসা পুজো ইত্যাদি সমস্ত অনুষ্ঠানই হয়। আর বৈষ্ণবীয় ধারায় থাকা সমস্ত অনুষ্ঠানই এখানে বিশেষভাবে পালিত হয়। মন্দিরের পেছন দিকে যে বড় একটি জলাশয় বা পুকুরের কথা বলেছিলাম, এবার সেটা একটু দেখব। মন্দির প্রাঙ্গণ থেকে পেছনের দিকে যাওয়ার সময় বাহাতে পড়বে একটি বড় ঘর, যে ঘরটিতে সারা বছর রথটি এখানে থাকে। রথযাত্রার সময় গুন্ডিচা বাড়িতে যায়, কিন্তু সারা বছর এই যে বাঁ দিকে যে ঘরটি, রথ সারা বছর এখানেই থাকে। আর এই যে ডান দিকে পরিক্রমার যে পথটা, মন্দির পরিক্রমার পথ, এখান দিয়ে নেমে পুকুর আসা যায়। এই যে সিঁড়ি করা, এখান দিয়ে নেমে সোজা পুকুরের দিকে চলে গেছে। এই পুকুরের যা আয়তন দেখছি তাতে মনে হয় 4-5 বিঘা জমির থেকে কোনো অংশে কম না, 4-5 বিঘা বা তার বেশি হয়তো হতে পারে। স্নানের সুবিধার জন্য ঘাটটি সুন্দর করে বাঁধিয়ে দেওয়া আছে। আর এই যে পুকুরের যে এরিয়াটা সম্পূর্ণ 4 পাশ দিয়ে আপনি হেঁটে চলে বেড়াতে পারবেন, সেরকম কিন্তু জায়গা করা আছে পরিক্রমা করার মতন। এই যে এরকম 4 ধার, একদম পুকুরের পুরো 4 ধারটা বাঁধিয়ে দেওয়া আছে। ঘুরে এসে এই পাশ দিয়ে আবার নেমে আসা যাবে, নেমে এই যে উপরে মন্দিরে যাওয়ার রাস্তা। পুকুরের ঠিক মাঝখানে দেখলাম কিছুটা জায়গা রাখা আছে, সম্ভবত ভবিষ্যতে এখানে কোনো মূর্তি বসানো হবে বা ছোট কোনো মন্দির তৈরি হবে। আর এই পুকুর থেকে উঠার ডান হাতে, এই যে ডান পাশে, এখানে সর্বসাধারণের জন্য রয়েছে টয়লেট ব্যবস্থা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই মন্দিরের যে প্রধান উৎসব রথযাত্রা, সেটি এখন চলছে। সোজা রথ হয়ে গেছে, আর 3 দিন বাদে উল্টো রথ। তো এই কদিন জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারাজ আছেন অস্থায়ী এই গুন্ডিচা মন্দিরে। বাঁদিকে গুন্ডিচা মন্দির এবং ডান দিকে এই মন্দির কমিটির একটি আলাদা ভবন রয়েছে, যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়। অনেক লোক যখন সমাবেত হয় তখন এই ঘরে প্রসাদের ব্যবস্থা করা হয়। রথে রয়েছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর একটি আলেখ্য, আর বিগ্রহগুলি পাশে একটি ছোট্ট মন্দির তৈরি করে সেখানে রাখা আছে এবং সেখানে নিত্য পুজো এবং সেবা কার্য চলছে। এটা সেই অস্থায়ী গুন্ডিচা মন্দির, এখানে ভগবানের সেবা কার্য চলছে। আর মাত্র 3 দিন, তারপরে ভগবান উল্টো রথের দিন আবার নিজের মন্দিরে ফিরে যাবেন। আর এই রথযাত্রার অনুষ্ঠান যে কদিন থাকে, পাশের এই ঘরে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়। যাই হোক, ভিডিওটি এবার শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যায়।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।